জটিলতার মধ্যে পড়েছি, আপনাদেরকে বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার করে দিব। আজকে যেটা করব, হাওর চ্যানেল নেটওয়ার্ক প্রবলেমের কারণে জটিলতার মধ্যে পড়েছিলাম, আবার মোবাইল ডেটা নিয়ে নিলাম, কখনো অফ হবে না ইনশাআল্লাহ। একটু মনোযোগ দিবেন। আজকে আপনাদের ভূগোল বাংলাদেশ আন্তর্জাতিকের অনেক জটিল প্রবলেম আমি সমাধান করে দেব, একটু মনোযোগ দিয়ে লক্ষ্য রাখা হবে। সারফেস ওয়াটারে আমাদের বাংলাদেশে যে জলভূমি, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে, এমনকি প্রতি বিসিএস এ 2টা করে কোয়েশ্চেন আসে। এই 2টা কোয়েশ্চেন ইন্টারন্যাশনাল, একটাই 2টা 3টা কোয়েশ্চেন আমরা কমন পেতে পারি না, ম্যাক্সিমাম অনেকে ফল করে। তো এই জন্য বাংলাদেশের বা বিশ্বের যে সারফেস ওয়াটার, 7টা মহাদেশের মধ্যে যে সারফেস ওয়াটার বডিগুলো আছে, এগুলো থেকে অনেক কোয়েশ্চেন আসে, এগুলো আপনাদেরকে জানতে হবে। প্রথম, সিম্পলি 1 থেকে আপনার 10 বিঘা এটাকে বাংলাদেশের কনসেপ্টে বলে পুকুর বা পন্ড। ইন্টারন্যাশনাল কনসেপ্টে বলে পন্ড, আর বাংলাদেশের কনসেপ্টে বলে পুকুর। 1 বিঘা নিচে হলে সেটাকে বলে ডোবা। তো ডোবা মানে হচ্ছে প্রায় আপনার 9 মাস পানি থাকবে, ফুল মাছ চাষ করা যাবে, তো জেনারেলি পন্ডস বলে। এরপরে 10 থেকে 100 বিঘা বাংলাদেশি কনসেপ্টে, এইটাকে বলা হয় দিঘি। একশো বিঘা প্লাস হলে এটাকে বলা হয় লেক বা হ্রদ। এখন সিম্পলি বিশাল ওয়াটার বডি, চারিদিকে ল্যান্ডলক, সেটাকে বলা হয় লক বা লেক। লক, ওয়াটার লক, সেটাকে বলা হয় লেক। এখন 100 বিঘার ঊর্ধ্বে হলে সেটাকে বলা হয় লেক। নদী বা স্থলভাগেও লেক থাকতে পারে, এবং সমুদ্রের পানি দিয়েও, মানে সল্টি ওয়াটারেও লেক থাকতে পারে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। যেমন বাংলাদেশে হচ্ছে কাপ্তাই হ্রদ, এইটা বাংলাদেশের বৃহত্তম, দীর্ঘতম, গভীরতম হ্রদ। এখন এইটার পানি কোনো সময় 1800 বর্গ কিলোমিটার হয়ে যায় বর্ষাকালে, গ্রীষ্মকালে 1500 বর্গ কিলোমিটার হয়ে যায়, শীতকালে 1600 বর্গ কিলোমিটার হয়ে যায়। মোর অর লেস এটা হচ্ছে 1750 বর্গ কিলোমিটার। কাপ্তাই জলবিদ্যুৎ নির্মাণ করার জন্য, পানি পরিবহনের জন্য কয়েকটা নদীকে লক করে এটাকে কি বলা করা হয়েছে, লেক করা হয়েছে। তো বাংলাদেশের সবচেয়ে বড় লেক হচ্ছে আপনার কাপ্তাই। এখন সমগ্র পৃথিবীর যদি দেখতে চান তাহলে হচ্ছে কাস্পিয়ান, 3,81,000 বর্গ কিলোমিটার। পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ কাস্পিয়ান, 3,81,000 বর্গ কিলোমিটার। আপনি পিটার দি গ্রেটার নাম শুনেছেন, আধুনিক রাশিয়ার প্রতিষ্ঠাতা। তার একটা ছেলের নাম ছিল কাস্পিয়ান। এই কাস্পিয়ানের নাম অনুযায়ী কাস্পিয়ান হ্রদের নামকরণ করা হয়। পৃথিবীর সবচেয়ে বড় হ্রদ, 3,81,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশের থেকে দ্বিগুণেরও বড়, 2.25 গুণ, বাংলাদেশের থেকে 2.25 গুণ বড় কাস্পিয়ান হ্রদ। এইটার পানি লোনা পৃথিবীর। তাহলে কোয়েশ্চেন যখন হবে বাংলাদেশের সবচেয়ে বড় হ্রদ কোনটি, আপনি বলবেন কাপ্তাই। সবচেয়ে গভীরতম হ্রদ কাপ্তাই, দীর্ঘতম হ্রদ কাপ্তাই, প্রশস্ততম হ্রদ কাপ্তাই। আর বাংলাদেশের বিশ্বের সবচেয়ে বৃহত্তম হ্রদ হচ্ছে আপনার পৃথিবীর বৃহত্তম হ্রদ হচ্ছে কাস্পিয়ান, 3,81,000 বর্গ কিলোমিটার। এটা এশিয়া এবং ইউরোপের সীমানা নির্ধারণ করেছে। কিন্তু ইটস এ সল্টি ওয়াটার, এটা সমুদ্রের পানির মতো লোনা। পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ হচ্ছে সুপেরিয়র, 82,000 বর্গ
কিলোমিটার। এইটা আছে আপনার ইউএসএ, এটা গ্রেট লেকসের একটা অংশ। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত হ্রদগুলোকে একত্রে বলা হয় গ্রেট লেকস। সুপিরিয়র, মিসিগান, হিউরন, ইরি, ওন্টারিও, এই 5টা হ্রদকে বলা হয় গ্রেট লেকস। এই 5টা হ্রদ ইউএসএ এবং কানাডার সীমানার মধ্যে অবস্থিত। এর মধ্যে সুপিরিয়র হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ। প্রায় 59,500 বর্গ কিলোমিটারের ভিক্টোরিয়া হচ্ছে ইউরোপের, আফ্রিকার হচ্ছে সবচেয়ে বড় আপনার হ্রদ। কিন্তু পৃথিবীতে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে গভীরতম হ্রদ হচ্ছে আপনার বৈকাল। তাহলে অ্যান্সার ইজ সিম্পল, 1 থেকে 10 বিঘা এটাকে বলা হবে পুকুর, চারিদিকে লক করা থাকবে। 10 থেকে 100 বিঘা এটাকে বলা হবে দিঘি স্থানীয় ভাষায়। 100 বিঘার উপরে হলে সেটাকে বলা হবে লেক, ল্যান্ড লক, সেটাকে বলা হবে ল্যান্ড লক ওয়াটার। লেক মানে হচ্ছে ল্যান্ড লক ওয়াটার, সেটাকে বলা হবে লেক। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় লেক হচ্ছে কাপ্তাই, প্রায় 1750 বর্গ কিলোমিটার, মোরলেস, শীত গ্রীষ্ম বর্ষা মিলে। আর সমগ্র পৃথিবীর সবচেয়ে বড় লেক হচ্ছে আপনার কাস্পিয়ান। কাস্পিয়ানের আয়তন 3,81,000 বর্গ কিলোমিটার, ইউরোপ এবং এশিয়ার সীমানা নির্ধারণকারী, কিন্তু এইটার পানি আবার লোনা। তাহলে মিঠা পানির সবচেয়ে বড় হ্রদ হচ্ছে গ্রেট লেকস। এই গ্রেট লেকস এর একটা হচ্ছে সুপিরিয়র, সুপিরিয়র, মিসিগান, হিউরন, ইরি, ওন্টারিও। এর মধ্যে সুপিরিয়র হচ্ছে আপনার 82,000 বর্গ কিলোমিটার, পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ। আর পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম এবং গভীরতম হ্রদ হচ্ছে আপনার বৈকাল, মোরল্লে 1741 মিটার গভীর। সমুদ্রপৃষ্ঠ থেকে 1741 মিটার গভীর হচ্ছে বৈকাল। এটা পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম হ্রদও বটে। এছাড়া ভূপৃষ্ঠ থেকে প্রায় 3000 মিটার উঁচুতে পৃথিবীর সবচেয়ে নাব্য এবং সবচেয়ে উঁচু হ্রদ হচ্ছে টিটিকাকা, বলিভিয়ার টিটিকাকা। উচ্চ এই ফ্রিকোয়েন্সি গুলো প্রাইমারি কনসেপ্ট হিসেবে আপনি হ্যাঁ এটার স্ক্রিনশট করে নেন। ক্লাস কেমন লাগছে জানাবেন, কে কোথায় থেকে আছেন এটা জানাবেন। এটা ডিলিট করব না, আসলে ডিলিট করার আমার ইচ্ছা থাকে না, তবে কিছু কিছু ক্লাস শেখানোর, কিছু কিছু ক্লাস রাখার, এটা আমি রেখে দিব, ডিলিট করব না। ঠিক আছে, তাহলে আমরা গেলাম হচ্ছে পুকুর, তারপরে গেলাম দিঘি, তারপরে গেলাম লেক বা হ্রদ। এরপরে আমরা আরো কিছু ওয়াটার বডির দিকে যাব যেগুলো থেকে অনেক কোয়েশ্চন আছে। সিম্পলি এবার কিছু জিনিস আপনাকে দেখতে হবে। এই হ্রদ, পুকুর মানে পন্ডস, লেক, দিঘি, এই জায়গাগুলোতে 12 মাস পানি থাকে। কিন্তু 12 মাস পানি থাকে না এরকম কিছু সারফেস ওয়াটার বডি অনেক আছে যেগুলো থেকে অনেকগুলো প্রশ্ন এসে থাকে। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে বিল। প্রথম হচ্ছে বিল, এরপরে দ্বিতীয় হচ্ছে হাওড়, তৃতীয় হচ্ছে বাউল। চতুর্থ হচ্ছে ঝিল। এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে।
এখন ব্যাপারটা হচ্ছে এই চারটাতেই কিন্তু 12 মাস পানি থাকে না। তাহলে ডিফারেন্সটা হচ্ছে খুব সিম্পল। প্রথম দেখবেন আপনি যে হচ্ছে নদী নালা, প্রথম যেটা বললাম 12 মাস পানি থাকে, সেটাতে কি পুকুর, দিঘি, হ্রদ, এই চারটাতে কিন্তু বিল, হাওর, বাওর, ঝিল, এগুলোতে পানি থাকে না 12 মাস। তো এগুলো থেকে অনেক কোয়েশ্চেন আসে, এগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। তাহলে বিল, বাংলাদেশের দীর্ঘতম বিল হচ্ছে প্রায় 350 বর্গ কিলোমিটারের চলন বিল। এখন এটা কমে বাড়ে, সিম্পলি 350 বর্গ কিলোমিটার মতো 12 মাস থাকে। এখন একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে বিলটা সাধারণত বিস্তৃত, বিলটা এরকম হয় সাধারণত বিস্তৃত। আগে বলা হতো রাজশাহীর চলন বিল, কিন্তু এখন নাটোর আলাদা হয়ে যাওয়ায় দেখবেন যে চলন বিল প্রধানত পড়েছে নাটোরে, পাবনায়, কিছুটা সিরাজগঞ্জে, অল্প কিছু নওগাঁর আত্রাই জোনে, আর রাজশাহীর বাগমারা অঞ্চলে কিছুটা। তাহলে রাজশাহীর আপনার বাগমারা, তারপরে আত্রাই, ওদিকে নওগাঁর হচ্ছে আত্রাই, নাটোরের হচ্ছে নলডাঙ্গা, তারপরে সিংড়া, তারপর হচ্ছে পাবনার অনেক অংশ, সিরাজগঞ্জের অনেক অংশ জুড়ে চলন বিল। চলন বিল প্রায় হচ্ছে 350 বর্গ কিলোমিটার ম্যাক্সিমাম সময়ই থাকে। আর বিল মানে হচ্ছে চতুর্দিকে বিস্তৃত বিশাল জলাভূমি, মোটামুটি সর্বোচ্চ 6 মাস যেখানে কি থাকে, পানি থাকে, কিন্তু সব জায়গায় গভীরতা কি সমান, এটা হলো বিল। তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় বিল হচ্ছে চলন বিল। এখন ব্যাপার হচ্ছে হাওরটা দেখেন, হাওরটা কিন্তু পিরিচের মতো, এটা হচ্ছে হাকা লুকি, সবচেয়ে বড় হচ্ছে 215 বর্গ কিলোমিটার। তাহলে সবচেয়ে বড় হাওর হচ্ছে হাকালুকি। হাওর আর বিল কাছাকাছি একই রকম, অনেকগুলো ভূখণ্ড। হাওড়েও প্রায় 6 মাসের বেশি পানি থাকলেও 7 মাস পর্যন্ত থাকে না। হাওড় হচ্ছে কেন্দ্র থেকে ক্রমশ গভীরতা বাড়তে থাকে, কেন্দ্র থেকে মানে পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে ক্রমশ গভীরতা কি বাড়তে থাকে, অর্থাৎ যত কেন্দ্রের দিকে যাবেন গভীরতা আপনার তত বাড়তে থাকে। এই হাওর সাধারণত বলা হয় সিলেট অঞ্চলের জলাভূমিকে। তাহলে সিলেট অঞ্চলের জলাভূমির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে হাকালুকি হাওর, 215 বর্গ কিলোমিটার, কিন্তু সবচেয়ে বিখ্যাত নয়। বাংলাদেশ সহ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত হ্রদগুলোর একটা হচ্ছে টাঙ্গুয়ার হাওর। 97.27 বর্গ কিলোমিটার, প্রায় 100 বর্গ কিলোমিটারের টাঙ্গুয়ার হাওর। তাহলে প্রায় হাকালুকি হাওর হচ্ছে টাঙ্গুয়ার হাওরের থেকে দ্বিগুণের থেকে বেশি হওয়ার পরেও, আয়তন দ্বিগুণের বেশি হওয়ার পরেও এইটার হচ্ছে এত বিখ্যাত কেন? কারণ এটা হচ্ছে রামসার সাইট। রামসার সাইটের এত বিখ্যাত হওয়ার কারণ কি? এর বিখ্যাত হওয়ার কারণ আছে। আপনারা জানেন যে 1971 সালে আপনার রামসার চুক্তি স্বাক্ষর করে 1972 সালে বাস্তবায়ন করা হয়েছিল। রামসার হচ্ছে ইরানের একেবারে উত্তর দিকে ককেশাস পর্বত এবং কাস্পিয়ান সাগরের কাছাকাছি একটা পর্যটন শহর। আপনারা মাজেন্দ্রানের পাশে, মাজেন্দ্রান হচ্ছে বিখ্যাত রুস্তমের শহর ছিল, প্রাচীন আরব উপকথার সবচেয়ে বড় বীরদের একটা রুস্তম, তার শহর ছিল মাজেন্দ্রান, পার্বত্য শহর। এই জলাভূমিতে একটা সামিট করা হয়েছিল এবং পরিবেশ বিজ্ঞানীরা বলেছিল যে ইফ দ্য ফুড চেইন ক্যান ডিস্ট্রয়, দ্য ওয়ার্ল্ড উইল বি ডিস্ট্রয়, the humankind will be destroyed. This is because by losing and losing the food chain with the influence of climate change, dinosaur, mammoth types of animals, gigantic animals abolished and became extinct. জলাভূমিকে রক্ষা না করতে পারলে পৃথিবীকে রক্ষা করা যাবে না, কারণ জলবায়ু পরিবর্তনের কারণে
ফুড চেইন নষ্ট হয়ে যে ম্যামথ ডাইনোসরের মতো প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে। লুক এট দ্য স্পিসিস ক্যালেন্ডার, প্রিভিয়াস 100 years, 1 century, we have lost almost 1000 species. If the symptom, if the condition increase simultaneously geometric, then we are in a junky situation. We should have to resolve the difficulties. এইভাবে যদি চলতে থাকে, অ্যানিমাল স্পেসিসের দিকে তাকিয়ে দেখেন, অ্যানিমাল ক্যালেন্ডারের দিকে তাকিয়ে দেখেন, 100 বছরে 1000 প্রজাতি আমরা প্রায় বিলুপ্ত করে দিয়েছি। এভাবে যদি চলতে থাকে তাহলে ডাই রায়ট, উই উইল ডাই লাইক এ ডোডো, আমরা ডোডোদের মতো বিলুপ্ত হয়ে যাব। সুতরাং আপনি প্রাণ বৈচিত্র্যকে রক্ষা করতে হবে, আর প্রাণ বৈচিত্র্যকে রক্ষা করতে হলে জলাভূমিকে, মার্সিল্যান্ডকে রক্ষা করতে হবে। কারণ জলাভূমিতে উভচর প্রাণী বাস করে, এই উভচর প্রাণী জল এবং স্থল দুইটার কানেক্টর। সুতরাং জলাভূমির প্রাণ বৈচিত্র্য রক্ষা করার জন্য রামসার কনভেনশন স্বাক্ষর করা হয় এবং জাতিসংঘ পৃথিবীর কিছু হটস্পট চিহ্নিত করে যেগুলোতে হচ্ছে জলাভূমির প্রাণ বৈচিত্র্য আছে। এর মধ্যে বাংলাদেশের হচ্ছে কি, হ্রদগুলোর মধ্যে হচ্ছে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। আচ্ছা, এখন দুইটা জিনিস আপনার হচ্ছে মনে রাখতে হবে, একটা হচ্ছে বাওড়, একটা হচ্ছে ঝিল। বাওড় হচ্ছে পুরা মহেশখালীর পোড়া ঝিনাইদহের মহেশখালীর পোড়া বাওড়। বাওড়টাকে আপনাকে বুঝতে হবে, কারণ আগে তো ভূগোল বাংলাদেশ আন্তর্জাতিক ছিল না, এখন 10 মার্কস দিয়েছে। সুতরাং সিচুয়েশন ইজ ভেরি ক্রিটিক্যাল। এই সিম্পল জিনিসগুলো জানতে হবে। বাওড়টা হচ্ছে খুব ক্রিটিক্যাল কিছু না, আমি আপনাকে সোজাভাবে বোঝাই। বাওড়টা যেটা সিম্পল, নদী তো সর্পিল আকৃতি, নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে। তাহলে সিম্পলি ধরেন এটা নদী, সর্পিল আকৃতির নদী। এখন কন্ডিশন, নদী এভাবে চলতে থাকে, নদী এভাবে চলতে থাকে। এখন বন্যা প্লাবনের কারণে হঠাৎ করে নদীতে পানি বৃদ্ধি পেলে নদী এত দূর না যে সরাসরিটা ভাঙতে এই পর্যায়ে চলে আসে, দিয়ে নদীর গতিপথ হয়ে যায় এইটা। নদী এভাবে চলতে থাকে, নদীর গতিপথ বন্ধ হয়ে যায়, বাস তখন এই পথটায় পানি থেকে যায়। 12 মাস থাকে না, সব সময় যে থাকে তা না। তখন এইটা অশ্ব বা ঘোড়ার খুরের মতো অশ্বক্ষুর আকৃতি হ্রদ, আমরা সিম্পলি যাকে বলি বাওড়। বিশেষ করে বৃহত্তর খুলনা বিভাগে এই বাওড়টাকে বেশি দেখা যায়, কারণ এখানকার নদীগুলো সর্পিল, মোহনা নদী সর্পিল ছিল, বন্যা প্লাবনের দিক দিয়ে পানি বেশি পরিবাহিত হয়, নদী তার পুরনো গতিপথ পরিহার করে নতুন গতিপথ ভেঙে, নদী ভেঙে সোজা হয়ে যায়, এইটা তখন অশ্বক্ষুর আকৃতির হ্রদ হয়ে যায়, এটাকে বলে বাওড়। এখন আমরা এবার দেখব ঝিল। ঝিলটা হচ্ছে সিম্পল। এখন দেখা যাচ্ছে নদীর পানিগুলো কৃষি জমিতে নিয়ে যাওয়ার জন্য, নদীর পানিগুলো শহর অঞ্চলে নিয়ে যাওয়ার জন্য কৃত্রিমভাবে ভূখণ্ড খনন করা হয়, যেগুলোকে আমরা বলি খাল। বলে না খাল কেটে কুমির আনলো, নদীতে কুমির থাকে। আপনারা ধরেন খাল কাটলেন, তাহলে খাল দিয়ে নদীর সাথে কানেক্ট করে দিলেন, কুমির খালে চলে আসলো, এই জন্য বলে খাল কেটে কুমির আনা। তাহলে যখন আপনি কৃত্রিম ভাবে ভূমি খনন করে নদীর সাথে পানির সংযোগ করে দিবেন, তখন সেটাকে বলা হবে খাল। এখন কোনো কারণে এই খাল যদি ভরাট হয়ে নদীর সাথে কি হয়ে যায়, সংযোগ নষ্ট হয়ে যায়, খাল যদি ভরাট হয়ে নদীর সাথে সংযোগ নষ্ট হয়ে যায়, তাহলে এই খালটা তখন কি হয়ে যায়, একটা জলাশয় হিসেবে পড়ে থাকে, তখন সেটাকে বলা হয় ঝিল। যেমন আপনি হাতির ঝিল, এই যে হাতির ঝিল দেখেন, চেনেন না, গুলশান লেক
গুলশান বাড্ডা থেকে শুরু করে একেবারে আপনার রমনা পর্যন্ত যেই একটা বিশাল জলাভূমি, ওইটাকে একেবারে বলছে বাংলাদেশের সিঙ্গাপুরের মতো করে সাজিয়েছে, বলছে সেটা হচ্ছে হাতির ঝিল। তাহলে হাতির ঝিলটা একসময় খাল ছিল। এই খাল থেকে, যেমন ধোলাই খাল একটা খাল ছিল, বুড়িগঙ্গা থেকে পানি, এই খালের মাধ্যমে বুড়িগঙ্গা থেকে পানি এই অঞ্চলে নিয়ে যাওয়া হতো। কিন্তু ঘটনা হচ্ছে যখন টিউবওয়েল আবিষ্কার হলো বা মানুষ বেশি কুয়া খুঁড়তে লাগলো, তখন বা ঢাকা শহরের চাষযোগ্য জমি কমে যেতে লাগলো, ঢাকা আর ধরেন চাষের উপযোগী থাকলো না, ম্যাক্সিমাম হচ্ছে শহর নগর বন্দর হয়ে গেল, তখন আর পানির দরকার হলো না। তাহলে ঘটনা যেটা ঘটলো সেটা হচ্ছে কি, এগুলো আস্তে আস্তে ভরাট হতে লাগলো, যে নদীর সাথে খালের কানেকশন বন্ধ হয়ে গেল, ফলে এইটা একটা জলাভূমি হিসেবে পড়ে থাকলো। তখন তাকে বলা হয় কি, ঝিল। বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ঝিল হচ্ছে হাতির ঝিল। তারপরে হচ্ছে ওই যে ধানমন্ডি লেক আছে না, ধানমন্ডি লেক বলে যেটা, ওইটাও একটা ঝিল। তাহলে বুড়িগঙ্গা থেকে এই দিক দিয়ে ধানমন্ডি মোহাম্মদপুরে পানি যেত, আর ওই দিক দিয়ে গুলশান, উত্তরা, মহাখালী এদিকে পানি চলে যেত। তাহলে এগুলো এখন বন্ধ হয়ে গেছে, যেই অংশের জলাশয়টা আছে সেটাকে বলা হয় ঝিল। আমি আবার ক্লিয়ার করে দিই। তাহলে চারিদিকে সমান গভীরতা, বিশাল বিস্তৃত জলাভূমি, 6 মাসের ঊর্ধ্বে পানি থাকে না, তখন তাকে বলা হয় কি, বিল। সর্বোচ্চ বিল হচ্ছে 350 বর্গ কিলোমিটার, 12 মাসই পানি থাকে, সেটা চলন বিল। এরপরে হাওড়, বিলের মতোই কিন্তু গোলাকার ভূমি, আর কেন্দ্রের দিকে যত যাবেন তত গভীরতা বাড়তে থাকবে, এটাকে বলা হয় হাওড়। এটা সিলেট অঞ্চলে আছে। সবচেয়ে বড় হাওড় হচ্ছে হাকালুকি, 215 বর্গ কিলোমিটার, টাঙ্গুয়ার হাওড় প্রায় 100 বর্গ কিলোমিটার। আর নদী যখন এই বক্র গতিপথ পরিহার করে সোজা হয়ে যায়, তখন এই বক্র গতিপথটা অস্ত্রের খুর, ঘোড়ার খুরের মতো হ্রদে পরিণত হয়, সেটাকে বলা হয় বাওড় বা নদীর পুরনো গতিপথ। আর ঝিল হচ্ছে কি, খাল যখন পরিত্যক্ত হয়ে যায়, অর্থাৎ খালে যখন আর কি, আপনারা কি বুঝতে পারছেন না বুঝতে পারছেন একটু কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগছে ক্লাস, আপনাদের উৎসাহের ভিত্তিতে আমি তো ক্লাস নিচ্ছি। আচ্ছা, তাহলে এইটা হলো সেকেন্ড ফেজ, একটু ভালো করে দেখেন। একটু ভালো করে দেখেন। আচ্ছা, এদিকে একটু ঘুরিয়ে দিলাম, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে কি গেল, বিল, হাওড়, বাওড়, ঝিল, ঠিক আছে। আসলে আমার এগ্রো প্রজেক্ট এলাকায় আছি, তারপর আপনাদের রিকোয়েস্টের ভিত্তিতে বেশ কিছু কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আপনার দ্বীপ, বদ্বীপ, উপত্যকা, চ্যানেল, এইগুলো। এখন দেখা যাচ্ছে এইটা একটা নদী, আর এইটা একটা সমুদ্র, নদী। এখন যদি আপনি কৃত্রিমভাবে মাটি কেটে যদি আপনি নদীর সাথে কানেক্টেড হন, তাহলে সেটা হবে খাল। নদীর সবচেয়ে বড় খাল হচ্ছে গ্র্যান্ড খাল, আর সমুদ্রের সবচেয়ে বড় খাল হচ্ছে সুয়েজ। আপনি জানেন লোহিত সাগর এবং ভূমধ্য সাগর, এই দুইটা সাগরের মাঝামাঝি কিছু মরুভূমি আছে এবং সেখানে 3টা হ্রদ আছে। তো ফ্রান্সিস দি লেসেফ, ফরাসি আপনার বড় ইঞ্জিনিয়ার, প্রকৌশলী, উনি কি করলেন, ব্রিটিশ সরকারকে জানালেন, ব্রিটিশ সরকারকে উনি একটা চিঠি লিখলেন এবং বললেন
We are crossing thousands of miles, gulf after gulf, bay after bay, ocean after ocean, to enter into Indian subcontinent and Central Asia. We are utilizing a vast amount of money, time, human resource, and struggle. আমরা এই এশিয়ান সাবকন্টিনেন্টে যেতে আমরা কি করি, হাজার হাজার জনবল টাকা খরচ করছি, হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করছি। বাট if we avoid Cape of Good Hope and cut it down approximate 200 or 300 kilometers in between Red Sea and Mediterranean Sea and connected three particular lakes, then our distance will be decreased approximate 300 or 400 kilometers. যদি আমরা উত্তমা অন্তরীপ দিয়ে না যেয়ে আমরা যদি ভূমধ্য সাগর দিয়ে লোহিত সাগরে ঢুকতে পারি, তাহলে আমাদের 3-4 হাজার কিলোমিটার ডিস্টেন্স কমে যাবে। এর জন্য আমাদেরকে কি করতে হবে, মরুভূমির কিছু অংশ ডিগ আউট করতে হবে, খুঁড়ে ফেলতে হবে। পারমিশন দিল 1869 খ্রিস্টাব্দে, 1859 সালে কাজ শুরু করলো। 10 বছর পর 1869 খ্রিস্টাব্দে লোহিত সাগর এবং ভূমধ্য সাগরকে মাটি খুঁড়ে কৃত্রিমভাবে যোগ করা হলো। তাহলে এটাকে কি বলা হয়? কৃত্রিমভাবে যোগ করা হলো। এইটাকে বলা হয় আপনার হচ্ছে খাল। আপনি বুড়িগঙ্গার পানি হচ্ছে নিয়ে আসবেন হচ্ছে রমনা, বুড়িগঙ্গার পানি আপনি নিয়ে আসবেন ধানমন্ডি, মোহাম্মদপুরে, বুড়িগঙ্গার পানি নিয়ে আসবেন আপনি মিরপুরে, বা তুরাগের সাথে আপনি কি করবেন, বুড়িগঙ্গায় তুরাগ হয়ে আপনি এপার দিয়ে বুড়িগঙ্গায় যাবেন, শীতলক্ষা থেকে আপনি বুড়িগঙ্গায় যাবেন। তখন আপনি কি করলেন, একটা নিচুলা ভূমি কেটে এটাকে ভরিয়ে দিলেন, দিয়ে এদিক দিয়ে যাচ্ছেন। তাহলে কৃত্রিমভাবে নদী অথবা সমুদ্রের সাথে সংযোগ হলেই সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ক্যানেল বা খাল। পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র খাল হচ্ছে প্রায় 1770 বর্গ কিলোমিটারের, এটা চীনের গ্র্যান্ড খাল। আর ইয়ের হচ্ছে আপনার সমুদ্র খাল হচ্ছে সুয়েজ খাল। আর গভীরতম খাল হচ্ছে পানামা খাল, যেটা প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে। এখন আমরা আরেকটা জিনিস কানেক্ট করবো, সেটা হচ্ছে উপত্যকা এবং ক্যানিয়ন। উপত্যকা এবং ক্যানিয়ন এই জিনিসটা খুব জানা দরকার। আপনারা লেভেলে এসেছেন, স্ট্যান্ডার্ড লেভেল সব দরকার। একটা হচ্ছে উপত্যকা, একটা ক্যানিয়ন। এইটা একটা পর্বত, এইটা একটা পর্বত, এর মধ্যে দিয়ে নদী চলে যাচ্ছে, এর মধ্যে দিয়ে নদী চলে গেছে। তাহলে নদী থেকে উপরের দিকে প্রায় 1 কিলোমিটার 2 কিলোমিটার কি উঁচু নদী চলে যাচ্ছে। নদীর এপারে 1 কিলোমিটার 2 কিলোমিটার উঁচু, এপারে 1 কিলোমিটার 2 কিলোমিটার উঁচু, মানে নদীর পাড়ই এত উঁচু, মধ্য দিয়ে কি চলে যাচ্ছে, নদী চলে যাচ্ছে। তাহলে এই জায়গাটাকে বলা হয় ক্যানিয়ন। ক্যানিয়ন, পৃথিবীর সবচেয়ে উঁচু ক্যানিয়ন হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন, কলোরাডো নদী, ইউএস এর। আপনারা জানেন যে রকি, সিয়েরা নেভেদা, বেন নেভেস, কলোরাডো, এই পর্বতগুলো আছে, এই পর্বতগুলোর মধ্যে দিয়ে চলে গেছে কলোরাডো নদী। এই কলোরাডো নদীটার গ্র্যান্ড ক্যানিয়ন, এটাকে বলা হয় ক্যানিয়ন। পৃথিবীর সবচেয়ে উঁচু ক্যানিয়ন হচ্ছে গ্র্যান্ড ক্যানিয়ন। আর ধরেন পাহাড়, পর্বত, মালভূমি, পাহাড়, পর্বত, মালভূমি, এগুলোর পাদদেশে বা নিচে, এগুলোর পাদদেশে বা নিচে যে সমতল ভূমি থাকে সেইটাকে বলা হয় উপত্যকা। সেইটাকে বলা হয় উপত্যকা। দুইটা পর্বতের মাঝামাঝি সমতল ভূমি, দুইটা পর্বতের মাঝামাঝি সমভূমি, এটা একটা উপত্যকা। দুইটা মালভূমির মাঝামাঝি সমভূমি, এটা একটা উপত্যকা। দুইটা পাহাড়ের মাঝামাঝি সমভূমি, এটা একটা উপত্যকা। দুইটা নদীর মাঝামাঝি সমভূমি, এটা হচ্ছে উপত্যকা। অর্থাৎ একটা সমতল ভূমি থাকবে,
যেই সমতল ভূমি হচ্ছে দুইটা পর্বতের মাঝে, দুইটা পাহাড়ের মাঝে, দুইটা ইয়ের আপনার হচ্ছে মালভূমির মাঝে, দুইটা নদীর মাঝে থাকবে, সেটা হচ্ছে আপনার উপত্যকা, সেটাকে বলা হয় উপত্যকা। আচ্ছা, এখন আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করি। আসলে আমি আমার এগ্রো প্রজেক্ট এলাকায় আছি, ইটস এ রিমোট ভিলেজ। অনেক হাই ফ্রিকোয়েন্সি ডাটা নিয়ে আপনাদেরকে কি করছি, কমিউনিকেশনটা রেখেছি। আপনার ক্লাস আছে, আমাকে যেতে হবে। এখন আপনাদের আরো কয়েকটা বিষয় কনফিউশন থাকে, সেটা হচ্ছে দ্বীপ, উপদ্বীপ, বদ্বীপ। দ্বীপ, উপদ্বীপ, বদ্বীপ, অন্তরীপ। আচ্ছা, ধরেন এইটা আফ্রিকা, আফ্রিকা মহাদেশ। তাহলে এক দিক, দুই দিক, তিন দিক। এর তিন দিকে কি আছে? পানি আছে, জলভাগ আছে। তাহলে এইটাকে হচ্ছে উপদ্বীপ। এই উপদ্বীপ ক্রমশ গভীর হতে হতে, সংকীর্ণ হতে হতে চলে গেল। তাহলে এই অংশটা হচ্ছে অন্তরীপ, এই অংশটা হচ্ছে অন্তরীপ। তাহলে তিন দিকে পানি থাকলে হচ্ছে উপদ্বীপ, আর উপদ্বীপের যে সংকীর্ণ অংশটা ঢুকে যাচ্ছে সেটা হচ্ছে অন্তরীপ। আর চারিদিকেই পানি, তাহলে এইটা হচ্ছে দ্বীপ, এইটা হচ্ছে দ্বীপ। আর ব আকৃতির, ব আকৃতির স্থলভাগ, এইদিকে নদী, এইদিকে নদী, এইদিকে সমুদ্র, এইটা হচ্ছে বদ্বীপ। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, 21 লক্ষ বর্গ কিলোমিটার প্রায়। উপদ্বীপ হচ্ছে অ্যারাবিয়ান পেনিনসুলা বা আরব উপদ্বীপ। অন্তরীপ হচ্ছে উত্তমাশান্তরীপ। বদ্বীপ হচ্ছে বাংলাদেশের সুন্দরবন অঞ্চল। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমি আস্তে আস্তে নিয়মিত আপনাদেরকে ক্রিটিক্যাল জিনিসগুলো সমাধান করে দিব। ইনশাল্লাহ ভালো থাকবেন। খোদা হাফেজ, সবাইকে শুভেচ্ছা।